সুপ্রিম কোর্ট আবারও একবার ঝামা ঘষে দিল রাজ্য সরকারকে, নবান্নকে। আপনারা জানেন এই রাজ্যে বারবার ডিজি নিয়োগের ক্ষেত্রে আইন অমান্য করা হয়েছে, আইন ভঙ্গ করা হয়েছে। সেই ঘটনা বারবার সেই পুনরাবৃত্তি হওয়ার কারণে সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা হয়। সেই মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ইউপিএসসিকে বলেছে ডিজি নিয়োগের ক্ষেত্রে রাজ্য যে ভূমিকা পালন করছে এবং বারবার আইন অমান্য করেছে তার বিরুদ্ধে একটা মামলা করতে। আরও অনেক কিছু বলেছে সুপ্রিম কোর্ট। কি বললো সুপ্রিম কোর্ট, সব খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি চন্দন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল দৃষ্টিপাতে আপনাদের স্বাগত জানাই। একটা নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ ইউপিএসসিকে নির্দেশ দিল রাজ্য যে ডিজি নিয়োগের ক্ষেত্রে নানা রকম আইন অমান্য করেছে এবং ডিজি নিয়োগের ক্ষেত্রে যে অবমাননা করেছে তার জন্য রাজ্যের বিরুদ্ধে একটা ডিফামেশন মামলা করতে। এরকম ঘটনা তো বারবার হতে দেওয়া যায় না। 2006 সুপ্রিম কোর্টের রায় আছে, কোনো ডিজি রিটায়ারমেন্টের 3 মাস আগে যারা সিনিয়রিটি অনুযায়ী ডিজি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন তাদের লিস্ট রাজ্য থেকে ইউপিএসসিকে পাঠাতে হবে। ইউপিএসসি তাদের নিরীক্ষে বিবেচনা করে রাজ্যকে জানাবে যে কাকে ডিজি করা হবে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজীব কুমারের কথা ভাবুন, যখন মনোজ মালব্য রিটায়ার হচ্ছিল 2023-এ, তার রিটায়ারমেন্টের 3 মাস আগে রিপোর্ট পাঠানোর কথা ছিল ইউপিএসসির কাছে যারা সিনিয়রিটি অনুযায়ী ডিজি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু রাজ্য সরকার সেটা করেনি। কি অসভ্যতামি করেছিল একবার ভাবুন। মনোজ মালব্য রিটায়ার হওয়ার 3 মাস আগে রিপোর্ট দেয়নি, কারণ তখন রাজীব কুমারের সিনিয়রিটির বিষয়টা আসতো না। মনোজ মালব্য রিটায়ার হয়ে যাওয়ার বেশ কিছুদিন পর, প্রায় 3 মাস পর, যখন বিষয়টা সামনে আসে, জানা যায় যে রাজীব কুমারের সিনিয়রিটি সামনে আসছে। এই সময়ে রাজীব কুমার অ্যাক্টিং ডিজি হিসাবে কাজ সামলেছিল। পরবর্তী সময়ে কোন এক জনৈক আইপিএস অফিসারকে দিয়ে মামলা করা হয় সুপ্রিম কোর্টে। 2023-এ মনোজ মালব্য রিটায়ার হওয়ার 3 মাস আগে রিপোর্ট পাঠানোর কথা ছিল রাজ্যের ইউপিএসসিকে, যারা সিনিয়রিটি অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন তাদের। রাজ্য এই কাজটা করেনি। রাজ্য মনোজ মালব্য রিটায়ার হওয়ার কয়েকদিন আগে রিপোর্ট পাঠিয়েছিল, যেটা ইউপিএসসি মেনে নেয়নি এবং সুপ্রিম কোর্টে যেতে বলেছিল, কিন্তু তা না করে রাজ্য চেপে গেছিল বিষয়টা। পরে যখন এই বিষয়টা সামনে আসে, রাজীব কুমার ডিজি হিসাবে, অ্যাক্টিং ডিজি হিসাবে কাজ সামলেছিল। তারপরে কোনো এক জনৈক আইপিএস অফিসারকে দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করানো হয়েছে যে আমরা সিনিয়রিটি অনুযায়ী রিক্রুটমেন্ট পাচ্ছি না, সেই কারণে অ্যাটে যান এবং সেখানে মামলা জেতেন। এবং সেখান থেকে বলা হয় যে আপনারা লিস্ট পাঠান, 28শে জানুয়ারির মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ডিজি নিয়োগ কমপ্লিট করে দেবে। যার বিরুদ্ধে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে মুভ করে। রাজ্য ওই আইপিএস অফিসারকে দিয়ে কোর্ট অবমাননার মামলা করায়। প্র্যাকটিক্যালি রাজ্যই করায়, কোর্ট অবমাননার মামলা করায়। ওই আইপিএস অফিসারও রিটায়ার করে গেছেন সম্ভবত। রিটায়ার করে যাওয়ার কারণে রাজ্য বাধ্য হয় উইথড্র করতে। এবার ভেবে দেখুন, নিজেরা আইন ভাঙছে, নিজেরা আইন নিয়ে খেলছে, কিন্তু এইসব আইনি লড়াইগুলো লড়তে কত কোটি কোটি টাকা খরচা হয়ে যাচ্ছে। কিন্তু এইসব খবরগুলো, ঘটনাগুলো, এইসব কেসগুলো, এইসব বিষয়গুলো সো-কল্ড সেকুলার মিডিয়া, সো-কল্ড মিডিয়া ঘটনাগুলো দেখাবে না, চেপে যাবে। ওরা এমন করে এই সরকারকে, এই সরকারের দুর্নীতিকে দেখাবে যেন আইনের প্রতিচ্ছবি, কালো দিকগুলো দেখাবে না। নবান্নের চতুর্থতলা থেকে অ্যাডভার্টাইজমেন্ট পাওয়ার মিডিয়াগুলো, নবান্নের চতুর্থতলার টাকায় চলা মিডিয়াগুলো এইসব ঘটনাগুলো দেখাবে না, চেপে যাবে। আমি আজকে এই প্রশ্নটা করছি কারণ আপনারা জানেন গত 5 তারিখে সুপ্রিম কোর্টে একটা বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। যেই এজলাস থেকে রাজ্য সরকার ধাক্কা খেয়েছে মহামান্য বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ থেকে, সেই বেঞ্চ থেকেই এই কেসেরও রায় এসছে। যে এজলাসে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে একটা ভিকটিম কার্ড খেলার চেষ্টা করেছিল, একটা সিন ক্রিয়েট চেষ্টা করেছিল, একটা ড্রামা করার চেষ্টা করেছিল, সেইখানে দাঁড়িয়েই উনি থাপ্পড়টা খেলেন। একবার ভেবে দেখুন এদের দুর্নীতিটা কোন পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে সুপ্রিম কোর্ট নিয়েও এরা দুর্নীতি করছে, সুপ্রিম কোর্টের রায় নিয়েও দুর্নীতি করছে, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ভিকটিম কার্ড খেলছে। সেই এজলাস থেকে কি বলা হয়েছিল আমি আপনাদের এক্স্যাক্টলি পড়ে শোনাচ্ছি। সিনিয়রিটি ও মেরিটের ভিত্তিতে পূর্ণ সময়ে সম্ভাব্য ডিরেক্টর জেনারেল ও পুলিশের তালিকা না পাঠালে অ্যাক্টিং ডিজিপি তারা নিয়োগ করছে, এটা করা যাবে না। তালিকা চেয়ে রাজ্যের কাছ থেকে না পেলে তার বিরুদ্ধে অবমাননার মামলা করতে হবে। অর্থাৎ ইউপিএসসিকে বলছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে বলছে যে রাজ্য থেকে তাদের যে সম্ভাব্য ডিজিপির তালিকা সেটা না পেলে রাজ্যের বিরুদ্ধে একটা মামলা করতে হবে। কিন্তু এই খবরগুলো তো সো-কল্ড মিডিয়া দেখাবে না। নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়া, নবান্ন থেকে পুষ্ট মিডিয়া, নবান্নের অর্থে পুষ্ট মিডিয়া, নবান্ন থেকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কিছু পাওয়া মিডিয়া, এগুলো দেখাবে না। কিন্তু এই প্রশ্নগুলো করার প্রয়োজন। এই প্রশ্নগুলো না করলে রাজ্যের এই এত বড় ক্ষতি হচ্ছে। ভাবুন তো, কন্টেন্ট অফ কোর্টের মামলা, ডিএ মামলা, এই মামলা, ওই মামলা, এইসবগুলোতে কত কোটি কোটি টাকা খরচা হচ্ছে রাজ্যের। এই টাকাগুলো আমার আপনার দেওয়া। সুপ্রিম কোর্টের রায় পেয়েও ডিএ মামলা ডিএ দিচ্ছে না। আরও একটা বড় খবর, আপনাদের মনে আছে কিছুদিন আগে বেলডাঙ্গার ঘটনা, যেখানে 15 তারিখ 16 তারিখ দুদিন ধরে রাস্তায় আগুন জ্বলেছিল, পথ আটকেছিল, রেলগেট ভেঙেছিল, আগুন জ্বালানো হয়েছিল, নানা রকম কিছু হয়েছিল। কিন্তু সেই ঘটনার প্রেক্ষিতে হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা হয়, যেটা করেছিল শুভেন্দু অধিকারী। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্টের জাস্টিস সুজয় পালের বেঞ্চ
রায় দেয় যে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হোক এবং এনআইএ ইনভেস্টিগেশন করা যেতে পারে। গৃহমন্ত্রী এই বিষয়ে অর্ডার দেন এবং যে ঘটনাটা যে ভুল শামশেরগঞ্জের ক্ষেত্রে করেছিল এখানে সেটা করেনি। যেদিন এনআইএকে অর্ডার দেওয়া হয়েছিল সেদিন বাংলার মাটিতে অমিত শাহ ছিলেন। তার পরের দিনই এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বেলডাঙ্গায় আসে এবং সেখান থেকে সম্পূর্ণ কেস ডায়েরিটা নিজের হাতে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে। এই বেলডাঙ্গার ঘটনায় পুলিশ 36 জনকে অ্যারেস্ট করেছিল। আচ্ছা, এখানে একটা টুইস্ট আছে, বেশ ইন্টারেস্টিং টুইস্ট। যাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল তাদের মধ্যে বেশিরভাগই মিম অর্থাৎ অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলমিন নামের যে আসাউদ্দিন ওবেসির দল আছে সেই দলেরই অধিকাংশ মানুষ। এনআইএ ইনভেস্টিগেশন শুরু করার পর রাজ্য সরকার চলে যায় সুপ্রিম কোর্টে, কোটি কোটি টাকা খরচা করে এনআইএ ইনভেস্টিগেশনের বিরুদ্ধে গিয়ে এনআইএ ইনভেস্টিগেশন বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে উকিলদের লাইন লাগিয়ে দেয়। এটা কেন করছে আপনারা ভালো করে জানেন, ভালো করে বুঝতে পারছেন, এটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। এনআইএ যখন মুর্শিদাবাদ কমিশনারেটের থেকে এই জেলা পুলিশের থেকে এই কেসটা হাতে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে তখন পুলিশের অসহযোগিতার মামলা সামনে আসে। কলকাতায় এনআইএ কোর্টে এই 36 জনকে হাজির করার কথা ছিল। বহরমপুর থেকে এখানে এনে তাদেরকে হাজির করার জন্য যথাযথ সিকিউরিটি দরকার, কিন্তু এনআইএর উকিল এনআইএ কোর্টে গিয়ে বলে যে মহামান্য বিচারপতি, আমরা যে এই 36 জনকে আনার কথা ছিল আমরা আনতে পারছি না, কারণ মুর্শিদাবাদ পুলিশ আমাদেরকে কোঅপারেট করছে না, আমাদেরকে যথাযথ সিকিউরিটি দিচ্ছে না এদেরকে নিয়ে এসে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তখন মহামান্য বিচারপতি অবাক হয়ে বলছেন এ কী কথা। উনি এই মুর্শিদাবাদ পুলিশের বেলডাঙ্গা থানার ওসিকে উপস্থিত হতে বলেছেন এবং ওখানকার যে এসপি তার থেকে কৈফিয়ত চেয়েছেন। ওখানকার এসপি বর্তমান যিনি আছেন সদ্য নিযুক্ত, যাকে এসপি করে ওখানে পাঠিয়েছে রাজ্য সরকার, বর্তমান যে ওখানে এসপি আছে ধীতিমান সরকার, যিনি পশ্চিম মেদিনীপুরের সুশ্রিতা সোরেনের কেসে নানা রকম ঘটনা ঘটেছিল, আপনারা নানা রকম বলেছেন জানেন, উনি এখন দাবাং এসপি হওয়ার চেষ্টা করছেন। রাজ্যের একটা জেলায় থেকে এনআইএকে সাপোর্ট করছে না, এনআইএর সঙ্গে কোঅপারেট করছে না, যে কারণে কোর্ট তার থেকে এনআইএ কোর্ট তার থেকে কৈফিয়ত চেয়ে পাঠিয়েছে। একটা নিউজ চ্যানেলে দেখছিলাম এই ধীতিমান সরকার, যিনি এসপি এখন মুর্শিদাবাদের এসপি, উনি বলছেন আমাদের একটা আইনত জটিলতার কারণে আমরা এনআইএর কেস ডায়েরি হস্তান্তর করতে পারিনি। কিসের আইনত জটিলতা শুনি? সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে এনআইএ ইনভেস্টিগেশন আটকানোর জন্য, এখান থেকে তো কোনো রায় আসেনি, তাহলে আইনত জটিলতা কিসের? এই পুলিশ এমন দলদাসে পরিণত হয়েছে, তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। যদি সুপ্রিম কোর্ট রায় দিত তখন আইনত জটিলতা থাকতো। আসলে এটা এসব কিছুই নয়, এটা হচ্ছে এই 36 জনকে বাঁচানোর একটা প্রচেষ্টা। যখন মিডিয়ার অ্যাটেনশন ওদিক থেকে সরে যাবে, যখন মিডিয়া অ্যাটেনশন সরিয়ে নিয়ে অন্য কিছুতে অ্যাটেনশন হবে, তখন ওদেরকে টুক করে ছেড়ে দিয়ে বাঁচিয়ে দেওয়া হবে। পুরোপুরি রাজ্য সরকারের সাপোর্ট, এটা পুরোপুরি এদেরকে বাঁচানোর প্রচেষ্টা। আপনারা বুঝতে পারছেন যে তাহলে এই গন্ডগোলটার পিছনে কি চলেছিল? একটা মিথ্যে মামলা, মিথ্যে ঘটনাকে নিয়ে এই ঘটনা এত বড় গন্ডগোল হলো, এত কিছু হলো। বেলডাঙ্গার একটা ছেলেকে নাকি ঝাড়খণ্ডে মেরে দেওয়া হয়েছে বলে এটা নিয়ে একটা গন্ডগোল শুরু হলো। রিপোর্ট যখন পাঠালো ওরা পুলিশ, দেখা গেল যে ওরা কেউ ওকে মারেনি, কেউ গায়ে হাত দেয়নি, ও আত্মহত্যা করে মরেছে। এত কিছু দেখার পর যখন রিপোর্ট বেরিয়ে এলো সামনে, তারপরেও রাজ্য সরকার এইসব করছে, এনআইএর ইনভেস্টিগেশন আটকানোর চেষ্টা করছে। আচ্ছা, এনআইএ ইনভেস্টিগেশন হলে কি অসুবিধা বলুন তো রাজ্যের? এর পিছনে কি কোনো বড় মাথা আছে বেরিয়ে আসবে? আপনার কি মনে হয়? এই ধীতিমান সরকার এত বড় বড় ডায়লগ দিচ্ছে, দাবাং এসপি হওয়ার চেষ্টা করছে, এই করেঙ্গে ওই করেঙ্গে, বড় আইনের বিরোধিতা করছে বলুন তো। এই রাজ্যে আইন আছে না নেই? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। নমস্কার, জয় হিন্দ।